এসএলএসটির বাংলা বিষয়ের প্রিপারেশনের জন্য এই চ্যানেলটা আমি বেশ কিছুদিন আগে থেকে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতাম। মূলত টেক্সটের ভিডিওগুলো ছিল, ভাবনা ছিল তারপর সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ এগুলোরও ভিডিওগুলো পরপর আপলোড করে যাওয়া। কিন্তু যেটা ঘটলো, এক তো আমার একটু ব্যস্ততা ছিল, আর দু নম্বর হচ্ছে যে দীর্ঘদিন ধরে পরীক্ষা হচ্ছে না, ফলে আমি নিজেও খানিকটা হতাশ ছিলাম। এইসব কারণে ভিডিও করা সেভাবে হয়ে ওঠেনি। কিন্তু সম্প্রতি যেটা আমরা সবাই কম বেশি একটু অনুমান করছি যে হয়তো পরীক্ষাটা খুব তাড়াতাড়ি একটা হতে পারে। তো সেই কারণে আমার জায়গা থেকে আমার মনে হলো যে আবার ভিডিও আপলোড করার চেষ্টা করব ধারাবাহিকভাবে টেক্সট, সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের বাংলা বিষয়ের যে টপিকগুলো আছে সেগুলোর ওপরে ভিডিও পরপর করে যাওয়ার। এই ভিডিওগুলো দুটো চ্যানেলে শেয়ার করা হবে, একটা হচ্ছে স্কুল সার্ভিস বাংলা আর একটা অনলাইন বাংলা ক্লাসরুম। তো 9-10 লেভেলের যে টপিকগুলো স্কুলে পাঠ্য আছে 9-10-এ এবং 11-12-এ, সেই টপিকগুলো অনলাইন বাংলা ক্লাসরুম এই চ্যানেলটাতে আপলোড করা হবে, এবং যেগুলো স্কুলের সিলেবাসে নেই সেই টপিকগুলোকে মূলত স্কুল সার্ভিস বাংলা এই চ্যানেলটাতে আপলোড করা হবে। আজকে আমরা আলোচনা করব ধীবর বৃত্তান্ত নিয়ে, কারণ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই যে কবিতাটা, এর ওপর অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে অনলাইন বাংলা ক্লাসরুম চ্যানেলে। আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন, অথবা খুব সহজ ছিল, নিজেরাও বাড়িতে পড়ে নিতে পারেন। এখন যেহেতু এটা এসএলএসটির আলোচনা এবং এসএলএসটি এমসিকিউ বেসড হবে এরকমই আমরা সবাই কম বেশি জানি, স্বাভাবিকভাবেই এই আলোচনাটাও এমসিকিউ বেসড আলোচনা হবে। এবং এখানে খুব বেশি যে আমরা তাত্ত্বিক আলোচনা করব তা নয়, ঠিক যেমনভাবে প্রশ্ন আসবে, যতটুকু করলে প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারবো, ঠিক ততটুকু বিষয় নিয়ে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। ওকে, তারপর বাকি অংশটা নিয়ে আমরা এখানে আর সেভাবে আলোচনা করব না। আচ্ছা, তো ধীবর বৃত্তান্ত রচনাটা আমরা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এখান থেকে নেওয়া হয়েছে আমরা জানি, এবং এর ষষ্ঠ অঙ্ক যেটা, সেই ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া হয়েছে। কাহিনীর যে প্রেক্ষাপটটা আমাদের এখানে কিছুটা পটভূমি দিয়ে দেওয়া হয়েছে, আমরা সেখানে ঢুকেই ওইটা পড়তে পড়তে, যেহেতু ওখান থেকেও কোশ্চেন আসে, ফলে ওইটা পড়তে পড়তেই আমরা প্রেক্ষাপটটা দেখে নিই। আমরা চলে এসেছি ধীবর বৃত্তান্ত রচনায়। এখানে দেখতে পাচ্ছি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত। তো এখানে যে প্রেক্ষাপটটা রয়েছে সেটা এরকম: মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন। এখান থেকে কতগুলো পয়েন্ট আসে। এক হচ্ছে, মানে যেখানে এমসিকিউ আছে সেটা হচ্ছে মহর্ষি কর্ণের তপবনে। তাহলে মহর্ষি কর্ণ কে? অ্যাকচুয়ালি মহর্ষি কর্ণ হচ্ছেন শকুন্তলার পালক পিতা, আমরা জানি। এখানে এই প্রশ্নটাও আসতে পারে, এই টেক্সটের মধ্যে নেই, কিন্তু এই প্রশ্ন এসেই যেতে পারে যে শকুন্তলার পিতাকে। ওকে, তাহলে শকুন্তলার পিতা কিন্তু কর্ণ নয়, ভালো করে বুঝবে। শকুন্তলার পিতা হচ্ছেন বিশ্বামিত্র, ওকে, কিন্তু মহর্ষি কর্ণ হচ্ছেন পালক পিতা। এই জায়গাগুলোকে মাথায় রেখে উত্তর করবে, মানে খুব ভালো করে প্রশ্নটা পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে। তো মহর্ষি কর্ণের তপবনে প্রতিপালিতা হয়েছেন শকুন্তলা। তো এখান থেকে পিতা হচ্ছেন বিশ্বামিত্র, কিন্তু পালক পিতা হচ্ছেন মহর্ষি কর্ণ। শকুন্তলা যখন নাকি ওই একটু পরে আমরা দেখব দুর্বাসার প্রসঙ্গ আছে, কর্ণের অনুপস্থিতিতে, কর্ণ তখন আশ্রমে ছিলেন না, এটাও প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছিলেন, কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। তাহলে শকুন্তলাকে তপবনে খোঁজ নিতে কে এলো না? উত্তর হচ্ছে দূত। মাথায় রাখবে এই শব্দটা, দূত। ওকে, রাজা এলেন না, এরকম অপশান থাকতে পারে, ঠিক আছে? উত্তর সবই ঠিক, রাজা খোঁজ নিতে এলেন না এটাও ঠিক, কিন্তু আমাদের এখানে উল্লেখ করা হয়েছে দূত। সুতরাং রাজ প্রতিনিধি, রাজ কর্মচারী, রাজার শ্যালক, রাজা, এই সমস্তর যে কোনোটাই থাকুক না কেন, যদি অপশানের মধ্যে কোথাও থাকে দূত, তাহলে অবশ্যই সেখানে দূত উত্তর হবে। যদি থাকে রাজার দূত, আবার থাকে রাজ কর্মচারী, দেখো দুটোই ঠিক, কারণ রাজার দূত যে, সেও তো রাজ কর্মচারীই বটে। কিন্তু দুটো অপশান থাকলে যদি একটাই বেছে নেওয়ার মতো মানে পরিস্থিতি তৈরি হয়, তখন আমাদের এই দূত এই শব্দটাকে মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি টেক্সটটা তোমরা যখন পড়বে তখন এইভাবে পড়বে। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। তাহলে কে এসেছিলেন? ঋষি দুর্বাসা। কখন এসেছিলেন? স্বামীর চিন্তায় শকুন্তলা যখন অন্যমনা, ঠিক তখন এসেছিলেন, তখন এসেছিলেন। ওকে,
আচ্ছা, শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন। তাহলে ঋষি অপমানিত বোধ করলেন কেন? শকুন্তলা টের পেলেন না। কেন টের পেলেন না? কারণ তিনি তার স্বামীর চিন্তায় অন্যমনা ছিলেন, অন্যমনস্ক ছিলেন, তাই তিনি টের পাননি। এই হচ্ছে বিষয়। কোন ঋষি অপমানিত হয়েছিলেন? ঋষি দুর্বাসা অপমানিত হয়েছিলেন। আচ্ছা, অভিশাপ দিলেন। কে অভিশাপ দিয়েছিলেন? ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন। দেখো, তুমি যখন এই ভিডিওটা দেখবে না, আমি এই একটা বাক্য করার পরে না প্রশ্ন করতে থাকবো, তোমরা সাথে সাথেই সেই প্রশ্নের উত্তর দিতে থাকবে। ক্লিয়ার? তুমিও মুখে মুখে উচ্চারণ করবে, দেখবে পড়াটা আরও ভালো হবে। আচ্ছা, অভিশাপ দিলেন। ও কী অভিশাপ দিয়েছিলেন? এই যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। এই যে কথাটা মনে রাখবে। এবার এটাকে তারা যদি এটাকে অপশানে দেয় বা প্রশ্ন করে, তাহলে তারা তাদের ভাষাতে এটাকে দেবে, শর্ট করে দেবে। এইটা মনে রাখবে যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন ছিল তাকে সে ভুলে যাবে। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্গদার অনুরোধে ঋষি বললেন। তাহলে কোন সখী অনুরোধ করেছিলেন? সখী প্রিয়ঙ্গদা। শকুন্তলার সখী কজন ছিলেন এটাও প্রশ্ন আসে। দুজন সখীর কথা আমরা জানতে পারি প্রধানত, একজন হচ্ছেন অনসূয়া আর একজন প্রিয়ঙ্গদা। তাহলে কোন সখীর অনুরোধে ঋষি ওর যে অভিশাপটা, সেই অভিশাপটা খণ্ডন হওয়ার একটা উপায় নির্দেশ করেছিলেন? তো তার সখী প্রিয়ঙ্গদার অনুরোধে। ওকে, ঋষি কি সূত্র নির্দেশ করেছিলেন? বললেন কোনো নিদর্শন দেখাতে পারলে তার শাপের প্রভাব দূর হবে। কোনো একটা নিদর্শন, যে নিদর্শনটা শকুন্তলার সঙ্গে তার স্বামীর এই যে মিলন বা এই যে সম্পর্ক এটাকে নির্দেশ করে, সেরকম কোনো একটা নিদর্শন দেখাতে পারলে শাপের প্রভাব দূর হবে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে এই নিদর্শনটা অ্যাকচুয়ালি তারা কোনটাকে ঠিক করেছিল? তো উত্তর হচ্ছে, আমরা জানি যে শকুন্তলাকে যে আংটিটা রাজা দিয়েছিলেন সেই আংটিটা ছিল তাদের নিদর্শন স্বরূপ। এরপরে মহর্ষি কণ্য তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। তাহলে মহর্ষি কণ্য কোথায় গিয়েছিলেন? এখানে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি, তীর্থে গিয়েছিলেন। ওকে, দুষ্যন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। কেন? এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেবার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। তাহলে কোথায় শকুন্তলা আংটিটা খুইয়েছিলেন? শচী তীর্থে। ওকে, শচী তীর্থে। কখন খুইয়েছিলেন? স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময়। তাহলে এখান থেকে মাথায় রাখবে এই ছোটো ছোটো পয়েন্টগুলো। স্নানের সময় আংটি হারিয়েছিল? উত্তর হচ্ছে না, স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় আংটিটা হাত থেকে খুলে পড়ে গেছিল। ওকে, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। অপমানিতা হলেন রাজসভায়। রাজসভায় কি হয়েছিলেন? উপেক্ষিতা, অপমানিতা, অবহেলিতা, এই রকম শব্দবন্ধ থাকবে। তাহলে উত্তর হচ্ছে অপমানিতা। ভালো করে মনে রেখো, অপমানিতা শব্দটা মার্ক করে রেখো ভীষণভাবে। ওকে, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। এবার ধীবর কিভাবে আংটি পেয়েছিল আমরা পরে জানি, ধীবরের সমস্ত বিষয়গুলো। তো এই পটভূমিটা জাস্ট এইটুকু আমরা জেনে রাখি, এরপরে আমরা এবার নাটকের যে মূল অংশটা সেই অংশে যাই। আচ্ছা, এটাও প্রশ্ন আসতে পারে যে এই যে আমাদের যে অংশটা, সেই অংশটাকে আমরা কি নাম দেব? উত্তর হচ্ছে একটা ছোট্ট নাটিকা বা নাট্যাংশ। আচ্ছা, তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। তাহলে রক্ষী কজন ছিলেন? দুইজন। এটা আমরা এতদিন ধরে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই। রাজশ্যালক কে ছিলেন? নগর রক্ষায় নিযুক্ত ছিলেন রাজশ্যালক। ওকে, তাহলে নগর রক্ষার জন্য যে টাস্কটা ছিল, তার যে প্রধান নিযুক্ত করা হয়েছিল সেটা হচ্ছে রাজশ্যালক। তিনি কেয়ারটেকিংয়ের কাজ করতেন, আর তার যে কর্মচারীদের দিয়ে কাজ করাতেন দুই রক্ষীর উল্লেখ আমরা এখানে পাই। এবার এইখানে দেখো, পুরুষকে, পুরুষ মানেই আমরা জানি ধীবর পুরুষ, তাই না? তাহলে এখান থেকেও প্রশ্ন হতে পারে এভাবে, ধীবর একদম শুরুতে ধীবরকে কিভাবে আমরা স্টেজে দেখতে পাই? তাহলে উত্তর হচ্ছে পিছনে হাত বাঁধা অবস্থায়। ভালো করে দেখো, পিছনে হাত বাঁধা অবস্থায়, সামনে হাত বাঁধা অবস্থায়, এরকম নানা রকমভাবে এই প্রশ্ন হতে পারে। পিছনে হাত বাঁধা অবস্থায়, মাথায় রেখো। আচ্ছা, এরপরে দুই রক্ষী বলছে তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? তাহলে এই আংটিতে কি ছিল? রাজার নাম খোদাই করা, এটা একটা ব্যাপার, রাজার নাম খোদাই করা। আরেকটা কি? মণিখচিত। ওকে, মণিখচিত ছিল আংটিটা এবং রাজার নাম খোদাই করা ছিল এই আংটিতে। এই দুটো বৈশিষ্ট্যকে আমরা মনে রাখার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা,
এই কথাটা কে বলেছে? দুই রক্ষী, একজন নয়, সুতরাং এটা নিয়ে আমাদের প্রশ্ন আসবে না। আচ্ছা, এরপর পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, ওকে, মানে এটা যেহেতু নাটক তাই ভয় পাওয়ার অভিনয় করে বলছে আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। তাহলে এখান থেকে আসবে আমি এরকম কাজ করিনি, কোন কাজ? চুরির উল্লেখ করে রয়েছে। মাথায় রাখবে ধীবর বৃত্তান্ত রচনার প্রেক্ষাপটে এই কথার উত্তর খুব ইজি। আমি এরকম কাজ করিনি, কোন কাজের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু তুমি পরীক্ষায় বসবে কিন্তু শুধু ধীবর বৃত্তান্তের ওপর বেস করে নয়, তখন কিন্তু 100-র ওপর টেক্সট হয়ে যাবে। সুতরাং সেই টেক্সটের মধ্যে কোনটা থেকে যে এইটা এসেছে এইটাই আইডেন্টিফাই করাটা কঠিন হয়ে পড়ে। এজন্য ভালো করে মাথায় রাখবে আমি এরকম কাজ করিনি, কোন কাজের কথা বলা হচ্ছে? তো উত্তর হচ্ছে চুরি। ধীবরকে যে চুরির বদনাম দেওয়া হয়েছিল সেই চুরির প্রসঙ্গটা এখানে ধীবর বলতে চেয়েছে। ক্লিয়ার? এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, প্রথম রক্ষী বলছে এবার, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? এটা হচ্ছে এই উক্তি কার উক্তি? মাথায় রাখবে এটা হচ্ছে আমরা উক্তির 1 নম্বর প্রশ্ন হিসাবে এখানে চিহ্নিত করলাম। তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? রাজা কি দান করেছিলেন? উত্তর বলো, সাথে সাথে উত্তর করবে। আংটি। আচ্ছা, এবার এই যে রাজা তাকে কি মনে করে আংটিটা দান করেছিলেন বলে প্রথম রক্ষী ব্যঙ্গ করেছিল? সৎ ব্রাহ্মণ বিবেচনা করে। ক্লিয়ার? সৎ ব্রাহ্মণ বিবেচনা করে মাথায় রাখতে হবে। তাহলে এই লাইনটা থেকে সৎ ব্রাহ্মণ, আর এদিকে হচ্ছে রাজা দান করেছিলেন কি না আংটির কথা বলা হচ্ছে, আর এই টোটাল উক্তিটাকার উক্তি হচ্ছে প্রথম রক্ষীর। ভালো করে তোমরা যখন একটু ফ্রি সময় থাকবে তখন একটু মনে করার চেষ্টা করবে, আচ্ছা প্রথম রক্ষীর টোটাল কটা উক্তি ছিল, কোন কোন উক্তি ছিল, একটু ভাবার চেষ্টা করি তো। এইভাবে মাঝে মাঝেই এটা নিয়ে যদি একটু তোমরা না করো তাহলে কিন্তু এটার উত্তর করাটা টাফ, মানে মনে রাখাটা টাফ। আচ্ছা, পুরুষ বলছে আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে। তাহলে এখানে আমরা ধীবরের পরিচয় পেলাম, মানে পুরুষের পরিচয় পেলাম, সে একজন জেলে। শক্রাবতারে আমি থাকি। মাথায় রাখবে এই শব্দটা শক্রাবতার। ওকে, তোমরা যেহেতু এটা দীর্ঘদিন ধরে পড়ছো আমি বারবার বলছি মনে রেখো মনে রেখো, মানে এটা এমন হয়ে যাচ্ছে যে যেন তোমরা খুব বাচ্চা, তা নয়। এবং এই টেক্সটটা যেহেতু প্রচুরবার পড়ানো হয়, ইভেন তোমরা অনেকেই বা প্রায় সবাই টিউশন পড়াও, সুতরাং এটা তোমাদের মানে একেবারেই ভালো করে রপ্ত আছে আমি জানি, কিন্তু তারপরও এই কথাগুলো বলছি আসলে ঝোঁক এসে যাচ্ছে। ওকে, মানে এটাকে কি বলা যায়, মানে ঔদ্ধত্য ভেবো না আর কি। শক্রাবতার শব্দটা শুক্রাবতার হয়ে যেতে পারে, ঠিক আছে? মাথায় রাখবে যে প্রথম পয়েন্টেই যদি শুক্রাবতার থাকে শেষ অবধি দেখবে এই শুক্রাবতারটা আর খেয়াল থাকে না, ওটা শক্রাবতার চোখে পড়ে যায়, মানে ওটাকে মনে হয় যেন শক্রাবতার, হয়তো শেষের দিকে একটা অপশান থেকে যাবে শক্রাবতার। এই জন্য এই জায়গাগুলো একটু ভেবেচিন্তে উত্তর করবে, দুমদাম উত্তর করে বেরিয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় রক্ষী বলছে বেটা বাটপাড়, আমি কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? তাহলে বাটপাড় এই কথাটা কে বলেছিল? বাটপাড় এই 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 কি বলে গালিটা কে দিয়েছিল? এটা দিয়েছিল দ্বিতীয় রক্ষী। ভালো করে দেখো, দ্বিতীয় রক্ষী। আচ্ছা, এখানে অন্য প্রসঙ্গ এখানে শেষ করে যাই, সেটা হচ্ছে দুই রক্ষী, প্রথম আর দ্বিতীয়। প্রথম রক্ষীর নাম কি বলো? এটা তোমার প্রশ্ন। প্রথম রক্ষীর নাম কি আর দ্বিতীয় রক্ষীর নাম কি? ওকে, তাহলে প্রথম রক্ষীর নাম হচ্ছে কি? সূচক। সূচক। দ্বিতীয় রক্ষীর নাম জানুক। আমি এভাবে মনে রাখার চেষ্টা করেছি যে সূচক মানে সূচনা, অর্থাৎ প্রথম, সূচনার সু আছে, এটা হচ্ছে প্রথম রক্ষী। এইভাবে আমি মনে রাখার চেষ্টা করেছি আর কি। ওকে, তাহলে প্রথম রক্ষী সূচক, দ্বিতীয় রক্ষী জানুক, আমরা এই রচনাতেই তার সেই ব্যাপারটা জানতে পারি। আচ্ছা, তোমরাও নিশ্চয়ই জানো কোথায় আছে। ওকে, তাহলে বাটপাড় এই গালিটা কে দিয়েছিল? দ্বিতীয় রক্ষী মানে জানুক। ওকে, আর একটু আগে দেখো এখানে রয়েছে ওরে বেটা চোর, এটা দুই রক্ষীই বলেছিল, এটা কিন্তু একজন পার্টিকুলারলি বলেনি এখনো পর্যন্ত, পরে কি হবে আমরা আলোচনা করে দেখব। তাহলে চোর এই গালিটা দিয়েছিল বা এই অভিযোগ করেছিল বা এই ভাষায় কথা বলেছিল হচ্ছে দুই রক্ষী, আর বাটপাড় বলে উল্লেখ করেছিল দ্বিতীয় রক্ষী। ওকে, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? এটা
এই টোটালটা দিয়ে আর কি উক্তি আসতে পারে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উক্তি। ঠিক আছে, বেটা বাটপাড়, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি, এটা বলেছে দ্বিতীয় রক্ষী। আচ্ছা, সূচক এবার শ্যালক বলছে যে সূচক একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। দেখো এখান থেকে আমরা কি অনুমান করার চেষ্টা করছি, যে দ্বিতীয় রক্ষীর নাম কি হওয়া উচিত। আমাদের কি একটু আগে এই যে যেখানে আমরা বললাম প্রথম রক্ষী সূচক দ্বিতীয় রক্ষী জানুক, তাহলে এই কথাটা কি আমরা ভুল হয়ে গেল আমাদের? না, ভুল হয়নি, আমরা একটু পরে বুঝতে পারবো। আচ্ছা, এখানটায় অ্যাকচুয়ালি সূচক বলতে এই প্রথম রক্ষীকেই বোঝাচ্ছে। ওকে, যদিও দ্বিতীয় রক্ষীর কথার পরই শ্যালক বলেছেন, কিন্তু আসলে এই প্রথম রক্ষীকেই উল্লেখ করে এই কথাটা বলছেন। ক্লিয়ার? সেটা আমরা একটু পরে দেখে নেব। বলছে যে সূচক একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। ওকে, এখন এই কথাটা কে বলেছিল? শ্যালক বলেছিল। এটা আমরা মানে মুখস্থ না রাখলেও পারবো, কিন্তু কথা হচ্ছে কাকে বলেছিল। কাকে বলেছিল একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না? কাকে বলেছিল এই কথাটা, বা কার উদ্দেশ্যে বলেছিল? দেখো, উদ্দেশ্যে বলেছে, দুই রক্ষীরই উদ্দেশ্যে বলেছে, কিন্তু সূচকের নামটা মেনশন করে বলেছেন। তাহলে যদি অপশানে থাকে প্রথম রক্ষী, কার উদ্দেশ্যে রাজশালক এই কথাটা বলেন? প্রথম রক্ষী, দ্বিতীয় রক্ষী, দুই রক্ষী, এরকম অপশান দিয়ে দিল। তাহলে আসলে উত্তর হবে প্রথম রক্ষী বা সূচক। ঠিক আছে, দুইজনকে উদ্দেশ্য করে বলেননি, উদ্দেশ্য করে বলেছেন একজনকে, কিন্তু দুজনকেই শোনানোর জন্য কথাটা বলেছেন। আচ্ছা, দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন বল, কি বলছিলি? আচ্ছা, এখান থেকে কোনো প্রশ্ন নেই। পুরুষ বলছে আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। তাহলে জাল পেতে, বড়শি দিয়ে ইত্যাদি উপায়ে মাছ ধরে সে সংসার চালায়। ওকে, জাল আর বড়শি শব্দ দুটো মনে রেখো, পরীক্ষায় প্রশ্ন আসবে কি না জানি না, তবে শব্দ দুটো গুরুত্বপূর্ণ হলেও হতে পারে। আচ্ছা, শ্যালক হেসে বলছে, হ্যাঁ তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, একটু ব্যঙ্গ করে বলছে। আচ্ছা, পুরুষ বলছে শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। তাহলে বলছে যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। একটা এখানে এটা হচ্ছে সাধারণ আর এটা হচ্ছে বিশেষ। ওকে, সাধারণ থেকে বিশেষে যাচ্ছেন। উদাহরণস্বরূপ বলছেন বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তাহলে এই কথাটাকে জাস্টিফাই করার জন্য, এই সাধারণ উক্তিটাকে জাস্টিফাই করার জন্য কোন উদাহরণটাকে উল্লেখ করেছিল? ধীবর। তো বেদজ্ঞ ব্রাহ্মণের যজ্ঞীয় পশুবধের কথা বলতে চেয়েছেন। ওকে, এইটাও আমাদের মনে রাখার দরকার আছে। আচ্ছা, শ্যালক বলছে তারপর এবার পুরুষ বলছে তার ঘটনাটা। একদিন আমি একটা রুই মাছ যখন, তাহলে কি মাছ? রুই মাছ। ওকে, রুই মাছটা মুখস্থ রাখতে হবে। যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। তাহলে আংটিটা কি ছিল? মণিমুক্তায় ঝলমলে ছিল। মুক্তা শব্দটা আছে, মণি শব্দটা আছে। মুক্তা আর মণি দুটো শব্দই রয়েছে, মনে রাখবে এটা। ওকে, পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। তাহলে দেখো, কখন তারা ধীবরকে ধরেছিল? বলছে যখন সেই আংটিটা বিক্রি করার জন্য লোককে দেখাচ্ছিল, তখন অ্যাকচুয়ালি এই দুই রক্ষী আর কি ধরেছিল। ঠিক আছে, যখন সে বিক্রি করার জন্য লোককে দেখাচ্ছিল তখন। তার মানে ওর ভেতরে আসলেই কোনো জড়তা ছিল না। শ্যালক বলছে জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। দেখো, চরম কি বলা যায়, জাতিবিদ্বেষী কথাবার্তা। ওকে, একদমই উচিত নয়। এই হচ্ছে বিষয়। তাহলে কাকে উদ্দেশ্য করে বলছেন? এবার বলছেন দ্বিতীয় রক্ষীকে উদ্দেশ্য করে, জানুককে।
এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। তাহলে দেখো সূচককে উদ্দেশ্য করে বলছেন একটা কথা, প্রথমে আমরা পেয়েছি জানুককে উদ্দেশ্য করে এবার বলছেন কিসের গন্ধ আসছিল? কাঁচা মাংসের। এটা পরীক্ষার জন্য প্রশ্ন আসতে পারে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। কেমন জেলে? গোসাপ খাওয়া জেলে। ওকে, গোসাপ হচ্ছে এক ধরনের প্রাণী, আমরা অনেকেই হয়তো দেখে থাকবো, তোমরা ইন্টারনেটে সার্চ করেও পেয়ে যেতে পারো। তবে আংটি পাবার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। তাহলে আংটি সম্পর্কে যা বলেছিল তা অনুসন্ধানের জন্য রাজশ্যালক কোথায় গেছিলেন? উত্তর হচ্ছে রাজবাড়িতে গেছিলেন, রাজাকে দেখাতে গেছিলেন। তাহলে জানুকের উদ্দেশ্যে বলছেন কাঁচা মাংসের গন্ধ, গোসাপ খাওয়া জেলে, এই যে কথাগুলো বলেছেন দুটো উক্তিই বলেছেন জানুকের উদ্দেশ্যে। আর এর আগে আমরা পেয়েছি কি সূচকের উদ্দেশ্যে বলেছিলেন ওকে সব কথা বলতে দাও। ওকে, ক্লিয়ার? তাহলে শ্যালকের কথা আমরা এখানে পাচ্ছি একটা, ওকে সব বলতে দাও। ওকে, তারপরে এই যে এখানে ওকে সব বলতে দাও, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর ছিল, আমরা ধরে নিচ্ছি। তারপরে এইখানে আসবো, কোথায় গেল? এই যে কাঁচা মাংসের গন্ধ পেয়েছিলেন, এটা 4 নম্বর। আচ্ছা, গোসাপ খাওয়া জেলে, এটা 5 নম্বর। এইভাবে তোমরা পয়েন্ট আউট করে রাখবে। বলছে দুই রক্ষী বলছে তবে তাই হোক চল রে গাঁট কাটা। গাঁট কাটা এই গালাগালিটা কে দিয়েছিল? উত্তর হচ্ছে দুই রক্ষী। তাহলে দুই রক্ষী কি কি গালাগালি দিল? এক দিল হচ্ছে চোর, 2 নম্বর দিল গাঁট কাটা, ঠিক আছে, এই দুটো, এই হচ্ছে বিষয়। আর জানুক গালাগালি দিয়েছিল দ্বিতীয় রক্ষী, কি গালাগালি দিয়েছিল? বাটপার। মনে পড়ছে? এই গালাগালিগুলো আমরা এখনো পর্যন্ত, বাটপার বানানটা ভুলে গেছে। আচ্ছা, এরপরে শ্যালক বলছে সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। তাহলে সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো কার উদ্দেশ্যে বলেছিলেন? সূচকের উদ্দেশ্যে বলেছিলেন। ওকে, এটা আমাদের পরের আর কি উক্তিটা। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সে বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। এখানে শর্ট কোশ্চেন হবে না। দুই রক্ষী বলছে আপনি প্রবেশ করুন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। তাহলে এই যে পয়েন্টটা, মহারাজ, এই যে উক্তিটা, মহারাজ এই সংবাদ শুনে খুশি হবেন, এই কথাটা কে বলেছিল? উত্তর হচ্ছে দুই রক্ষী বলেছিল, কোনো পার্টিকুলার একজন নয়। আচ্ছা, কোন সংবাদ? ওই যে আংটি পাওয়ার সেই সংবাদ, এবং তাকে যে ধরেছে এরা মিলে সেই সংবাদ। আচ্ছা, রাজশ্যালক বেরিয়ে গেলেন রাজার কাছে। এইবার প্রথম রক্ষী বলছে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। ওকে, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু কে? উত্তর হচ্ছে রাজশ্যালক। এই রাজশ্যালক হচ্ছেন প্রভু। আর এই উক্তিটাকার প্রথম রক্ষী বা সূচক। এবার দ্বিতীয় রক্ষী বলছে আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়, এটা বলেছে দ্বিতীয় রক্ষী। ওকে, এরপরে প্রথম রক্ষী বলছে জানুক একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। তাহলে দেখো প্রথম রক্ষী বলছে জানুক, এখন সে তো নিজের নাম নিজে বলতে পারে না, পারে কি? আমি কি বলতে পারি প্রদীপ তুমি এটা কি করছো বা এটা এইভাবে কিন্তু বলতে পারি না, আমি তোমাকে বলতে পারি তোমার যে নামটা সেই উদ্দেশ্য। তো সেরকম প্রথম রক্ষী বলছে জানুক একে মারার আগে, তার মানে জানুক হচ্ছে দ্বিতীয় রক্ষী, একে মারার আগে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। এই উক্তিটা ভীষণ ইম্পর্ট্যান্ট উক্তি, সব থেকে গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে এটা, সব থেকে। ওকে, তাহলে এই উক্তিটা কে করেছিল? প্রথম রক্ষী। এটা কোনো অবস্থাতেই যেন না ভুলো, প্রথম রক্ষী বলেছিল যে একে মারার আগে যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো নিষ্পিস করছে। তা গাঁথতে, কি গাঁথতে? বা হাত দুটো নিষ্পিস করছে কি করতে? ওই যে ফুলের মালা পরানো হবে সেটা গাঁথার কথাটা বলা হয়েছে, ফুলের মালা, ঠিক আছে, ফুলের মালা। এই পয়েন্টগুলো মাথায় রাখবে। আচ্ছা, এরপরে পুরুষ বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী বলছে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। তাহলে এটা বলছে দ্বিতীয় রক্ষী, দেখো। ওকে, হয় তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে, শকুনি দিয়ে, না হয় তোকে কুকুর দিয়ে। তাহলে শকুনি আর কুকুর এই শব্দ দুটোকে মাথায় রাখতে হবে, আর উক্তিটা করেছে দ্বিতীয় রক্ষী, এটাকে মাথায় রাখতে হবে। অতটা ইম্পর্ট্যান্ট নয়,
এইটার মতো এইটার মতো এতটা ইম্পর্ট্যান্ট নয়, তবে এটাও গুরুত্বপূর্ণ উক্তি। শকুন আর কুকুর, শকুনি আর কুকুর, এই দুটো কথা শব্দ মাথায় রাখবে। এটা দিয়ে খাওয়ানোর কথা বলছিল দ্বিতীয় রক্ষী। আচ্ছা, রাজশ্যালক এলো, বলছে সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলছে সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। ওকে, এই যে উক্তিটা, এটা গুরুত্বপূর্ণ উক্তি এই বাক্যের ক্ষেত্রে, অতটা নয়, অন্যগুলোর মতো সাধারণ, কিন্তু এটাও আমাদের জেনে রাখা উচিত। কার উদ্দেশ্যে বলেছিলেন? সূচকের উদ্দেশ্যে বলেছিলেন। ওকে, আচ্ছা, সূচক বলছে তা প্রভু যেমন আদেশ করেন। আচ্ছা, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, এই কথাটাও আরেকটা গুরুত্বপূর্ণ উক্তি। এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, এই কথাটা বলছে দ্বিতীয় রক্ষী। ঠিক আছে, এইটাও আগের যে গুরুত্বপূর্ণ, তারপরে এটা সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই উক্তিটা। ঠিক আছে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, এইটা। ওকে, তারপরে এমনি এর ভেতর থেকে প্রশ্ন হলে এভাবে হতে পারে, এই জেলে কোথায় গিয়ে আবার ফিরে এলো? উত্তর হচ্ছে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। এখানে অপশান হতে পারে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে, হ্যাঁ, নরকের দ্বারে গিয়ে, এরকম নানা রকম অপশান দিতে পারে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, জেলের হাতের বাঁধন খুলে দিল, তাহলে এইখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, এটা একটা প্রশ্ন। জেলের হাতের বাঁধনটা কে খুলে দিয়েছিল? উত্তর হচ্ছে দ্বিতীয় রক্ষী খুলে দিয়েছিল। ক্লিয়ার? জেলের হাতের বাঁধন দ্বিতীয় রক্ষী খুলে দিয়েছিল। আচ্ছা, পুরুষ শ্যালককে প্রণাম করে বলছে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? আমি তো আর ওইদিকে কাজে যেতে পারলাম না, দিনটা কেটে গেল, আমার সংসার চলবে কিভাবে? শ্যালক বলছে, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণে এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। তাহলে মহারাজ কতটা পারিতোষিক তাকে দিয়েছিল? উত্তর হচ্ছে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ দিয়েছিল। তাহলে মনে রাখতে হবে, দিয়েছিল কি? অর্থ, অন্য কিছু না। মুনিমুক্তা দেয়নি, তাকে অন্য কিছু দেয়নি, দিয়েছিল হচ্ছে অর্থ। আর কতটা অর্থ? আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ দিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, যথারীতি ধীবর্ত অনুগৃহীত হলো, মানে খুশি হলো। আচ্ছা, এরপরে সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, এইটাও গুরুত্বপূর্ণ। এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। ওকে, এখান থেকে এক তো আসতে পারে এই উক্তিটাকার, 2 নম্বর হতে পারে যে শুল থেকে নামানো আর হাতির পিঠে চড়ানো। তাহলে ওকে যখন অর্থ দেওয়া হয়েছিল, সেই অনুগ্রহ করাটাকে সূচক বা প্রথম রক্ষী ঠিক কিভাবে ব্যাখ্যা করেছিল? তো শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়ানো, এই রকম। এছাড়া আরও দুটো বিপরীত মানে কিছু উক্তি আসবে যেখানে এরকম বিপরীতধর্মী ব্যাপারটা আমরা দেখতে পাবো। জানুক বলছে, হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। ওকে, আচ্ছা, তাহলে এখানে রাজার খুব প্রিয় ছিল আংটিটা, এই সিদ্ধান্তে জানুক কিভাবে এসেছিল? উত্তর হচ্ছে এই পারিতোষিকের পরিমাণ দেখে এইটা তার মনে হয়েছিল, পারিতোষিকের পরিমাণ দেখে। ওকে, আচ্ছা, শ্যালক বলছে, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। আসলে শ্যালক তো জানতো না ঘটনাটা কি। ওকে, তাই বলছে যে শুধু এটাতে যে মণিমুক্তা রয়েছে তার জন্য যে রাজা এত টাকা পারিতোষিক দিয়েছে বা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে তার জন্য তিনি এটা দিয়েছেন, তা নয়। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা ভিউবহলভাবে চেয়ে রইলেন। ওকে, রাজা ভিউবহলভাবে চেয়েছিলেন, ওই আংটিটার দিকে তাকিয়ে ভিউবহলভাবে চেয়েছিলেন, এইটা আমাদের মনে রাখতে হবে। আংটিটা দেখে রাজার প্রতিক্রিয়া কি হয়েছিল। ওকে, আচ্ছা, এরপরে সূচক বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। ওকে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। এই আপনি বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? ধীবর নাকি রাজশ্যালক? উত্তর হচ্ছে রাজশ্যালক। হ্যাঁ, রাজশ্যালকের উদ্দেশ্যেই বলছে যে আপনি মহারাজের একটা সেবা করলেন, কারণ মহারাজের একটা মানে এত বড় একটা মানে ঘটনা, নিশ্চয়ই এর প্রেক্ষাপটে কোনো একজন প্রিয়জন মানে একটা বড় ঘটনা রয়েছে, সেই ঘটনাটা তার মনে পড়ে গেছে হয়তো। আচ্ছা, জানুক বলছে, তার চেয়ে বলেই জেলের সেবা করলেন, মানে ও জানুক, অ্যাকচুয়ালি তুমি ওপরের দিকে ভালো করে দেখবে, সূচক ওই একটা ক্ষেত্রেই সব থেকে অফেন্ডেড একটা উক্তি করেছে। বাকি এমনি চোর বলেছে জানুকের সাথে, তারপরে
তোমার কি বলে যে গাঁট কাটা বলেছে, এগুলো ওকে, কিন্তু ওই প্রচণ্ড বাজে মন্তব্য করেছে এই একটাই, দেখো এই যে এইটা, একে মারার আগে যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত নিষ্পিস করছে। এইটা ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি সূচক খুব একটা অফেন্ডেড উক্তি করেনি, মানে অতিরিক্ত পরিমাণের। জানুক করেছে, দুটো তিনটে আমরা এরকম দেখেছি। ওকে, জানুকের একটু ওর প্রতি হিংসাটা বেশি ছিল। বলছে তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। ওকে, কারণ এত টাকা এনে দিল, জেলে তো এত টাকা পেতো না, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলাম। এখানে হিংসা মানে এই যে জেলে উল্টে টাকা পেয়ে গেল, এটা দেখে তার হিংসা হয়েছিল। হিংসা শব্দটা মনে রাখতে হবে ভীষণভাবে। ওকে, পুরুষ বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। দেখো ওই যে ফুলের দাম বলেছিল যে একেই করতে ফুলের মালা গাঁথবে, সেটাকেই আর কি এখানে অদ্ভুত রকমের একটা উইটের প্রকাশ আছে। দুরকমভাবেই ব্যাখ্যা হতে পারে যে আপনারা আমাকে ফুলের মালা গেঁথে আর কি আমাকে বলি দিতে চেয়েছিলেন, তো সেটার দাম হিসাবে দিচ্ছি। আবার একদিক থেকে হতে পারে যে সে মানে ওরা হিংসার দৃষ্টিতে দেখছে, কিন্তু তোমার কি বলে যে ধীবর সে আসলে হিংসাটা আর স্প্রেড করতে চাইছে না, সে আসলে ভালোবাসার কথা বলছে, এটাও হতে পারে। যেমন ফুল আসলে প্রেমের প্রতীক বা সৌন্দর্যের প্রতীক, সেই জায়গা থেকে এটার মধ্যে দুটো মিনিংই লুকিয়ে রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে তোমার কি বলে ধীবর ঠিক কত অর্থ ওই দুই রক্ষীকে দিয়েছিল? উত্তর হচ্ছে পারিতোষিকের অর্ধেক পরিমাণ ওদেরকে দিয়েছিল। কি হিসাবে দিয়েছিল? ফুলের দাম হিসাবে দিয়েছিল, ফুলের দাম হিসাবে দিয়েছিল। জানুক বলছে এটা তুমি ঠিকই বলেছ। ওকে, এইবার জানুক নরম হয়েছে ওই টাকা পয়সা পেয়ে। যাই হোক, শ্যালক বলছে শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। ঠিক আছে, বিশিষ্ট প্রিয় বন্ধু, তিনটে শব্দ দিয়ে, তিনটে পদ দিয়ে একটা শব্দগুচ্ছ বা পদগুচ্ছ তৈরি করা হয়েছে। তিনটে শব্দই মনে রেখো, বিশিষ্ট, প্রিয় আর বন্ধু, তিনটে। তর্জমাকে সত্যনারায়ণ চক্রবর্তী। তাহলে যেখান থেকে আমার মনে হলো শর্ট কোশ্চেন আসতে পারে সেই পয়েন্টগুলো আমি তোমাদের বললাম।